একটি রাত যা কেবল একজন ব্যক্তির মৃত্যু নয়, পুরো একটি রাষ্ট্রের ইতিহাসকে রক্তাক্ত করে দিয়েছিল। ঝড়ের গর্জনে ঢাকা পড়েছিল গুলির শব্দ, আর সেই নীরব চট্টগ্রাম সার্কিট হাউসে লেখা হচ্ছিল এক প্রেসিডেন্টের শেষ অধ্যায়। কেন তাকে হত্যা করা হলো, আর তার দেহ কি সত্যি সেই কবরে শুয়ে আছে নাকি অন্য কোথাও? এই ভিডিওতে আমরা তুলে ধরেছি ইতিহাসের অপ্রকাশিত দিকগুলো, এক রাষ্ট্রনায়কের রহস্যময় মৃত্যু ও পরিণতির কাহিনী। আরও তুলে ধরা হয়েছে খুনিদের সাথে শেষ কি হয়েছিল। আপনি যদি সত্য জানতে চান, এই ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। 30শে মে 1981, দিনটা ছিল শুক্রবার। প্রচন্ড ঝড় বৃষ্টির রাত। জানালার কাছে আছড়ে পড়ছে বড় বড় বৃষ্টির ফোঁটা। এপাশে আরাম করে ঘুমাচ্ছেন এক ভদ্রলোক। সময় ভোর 4টা। বৃষ্টি কমে এসেছে। রাতের শুনশান নীরবতা ভেঙে হঠাৎ একটি সামরিক গাড়ি বহর তড়িঘড়ি করে ছুটে গেল চট্টগ্রাম সার্কিট হাউসের দিকে। সার্কিট হাউসের গেট অতিক্রম করে গাড়ি থেকে নেমে রকেট লঞ্চার থেকে সার্কিট হাউসের দেয়াল উদ্দেশ্য করে একটা রকেট ছুড়ে মারল লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন। দেয়াল ফুঁড়ে তৈরি হলো যাতায়াতের পথ। সেই পথে এগিয়ে গেল আক্রমণকারী দলের 16 জন সদস্য। ততক্ষণে জিয়াউর রহমানের ঘুম ভেঙে গেছে। তিনি বোঝার চেষ্টা করছেন কি হচ্ছে বাইরে। এই মিশনে যে 16 জন সদস্য অংশগ্রহণ করেছে, তারা কেউই সেনাবাহিনীর সাধারণ কোনো সৈন্য বা সদস্য নন। প্রত্যেকেই সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার। এই দলের প্রধান ছিল লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, মেজর খালেদ এবং লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন। ঘটনার আগের দিন জিয়াউর রহমান চট্টগ্রাম গিয়েছিলেন তার প্রতিষ্ঠিত দল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ মেটাতে। নেতাদের সাথে বৈঠক শেষে 29শে মে রাতে স্থানীয় সার্কিট হাউসে ঘুমিয়েছিলেন জিয়াউর রহমান। ভোর হওয়ার আগেই গোলাগুলির শব্দে ঘুম ভেঙে যায়। খানিক বাদে জীবনের শেষ ঘুমাতে চলে যেতে হয় মেজর জিয়াকে। আক্রমণের সময় অফিসারদের সাথে ছিল 11টি সাবমেশিন গান, 3টি রকেট লঞ্চার এবং 3টি গ্রেনেড থ্রোয়ার। সার্কিট হাউসের ভেতরে ঢুকে তারা সবাই দুজন দুজন করে 8টি দলে বিভক্ত হয়ে খুঁজতে লাগলেন সেই মানুষটাকে, যাকে ধরার জন্য আজকের এই অতর্কিত হামলা। মেজর মুজাফফর এবং ক্যাপ্টেন মুসলেহ উদ্দিন সর্বপ্রথম তাকে খুঁজে পান। মুসলেহ উদ্দিন জিয়াকে তার সাথে সেনানিবাসে যাওয়ার আদেশ করেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব জিয়া কিছু বুঝে ওঠার আগেই সেখানে প্রবেশ করেন কর্নেল মতিউর রহমান। কোনোরকম কালক্ষেপণ না করেই তিনি তার হাতে থাকা SMG দিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেন জিয়াউর রহমানের বুকে। অন্তত 20টি বুলেট জিয়ার শরীরে বিদ্ধ হয় এবং মুহূর্তেই পুরো শরীর ঝাঁঝরা হয়ে যায়। শেষ হয় একটি অধ্যায়ের। যে রহস্যটা আজ উন্মোচন হয়নি সেটা হলো, জিয়ার মৃতদেহ কি খুঁজে পাওয়া গিয়েছিল? 30শে মে ভোর রাতে জিয়া হত্যাকাণ্ডের ঘটনার পর সকালে সার্কিট হাউসে গিয়েছিলেন সেনাবাহিনীর তৎকালীন মেজর রেজাউল করিম রেজা। তাকে বাসা থেকে ডেকে নিয়ে সার্কিট হাউসে পাঠানো হয়েছিল, সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা সৈন্যদের নিরাপদে সরিয়ে নেবার জন্য। এ বিষয়ে মেজর রেজা এভাবে বর্ণনা দিয়েছিলেন, কর্নেল মতিউর রহমান আমাকে ডাকেন, ডেকে বলেন জিয়াউর রহমানের ডেড বডিটা কিছু টুলস সাথে নিয়ে সার্কিট হাউস থেকে বের করে পাহাড়ের ভেতর কোথাও কবর দেবার জন্য। আমি তখন তাকে বললাম আমাকে অন্য কাজ দেন। তারপর উনি মেজর শওকত আলীকে ডেকে এই দায়িত্ব দিলেন। তখন আমাকে ডেকে বললেন যে তুমি এদের সাথে থাকো এবং সাথে যাও, গিয়ে সার্কিট হাউসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সৈন্যদের নিয়ে আসবে। সার্কিট হাউসে যাবার পর আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখি সিঁড়ি বারান্দায় একটা ডেড বডি কম্বল দিয়ে ঢাকা আছে। পাশে একজন পুলিশ দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এটা কার ডেড বডি? সে বলল এটা রাষ্ট্রপতির। আমি বললাম কম্বলটা খুলো। সেটা খোলার পর দেখলাম মাথাটা মেজর জিয়ার। কাছাকাছি দূরত্বে পড়েছিল কর্নেল এহসান এবং ক্যাপ্টেন হাফিজের মৃতদেহ। জিয়ার মরদেহ দেখার পর সেখান থেকে চলে যান মেজর রেজা। অন্যদিকে মেজর শওকত আলী তার দলবল নিয়ে জিয়াউর রহমানের মৃতদেহ কবর দিতে নিয়ে যায়। সকাল 10:30টায় চট্টগ্রাম শহর থেকে 17 মাইল দূরে রাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে পাহাড়ের ডালুতে তাকে কবর দেওয়া হয়। এখানে একটি প্রশ্ন আছে, কবরটি কি সত্যি জিয়াউর রহমানের? এর উত্তর আমরা সামনে পাবো। নানান পরিস্থিতির মধ্য দিয়ে পরদিন 1 জুন 1981 জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বের হন ব্রিগেডিয়ার হান্নান শাহ। তার সাথে ছিল আরো কয়েকজন সিপাহী। তারা কাপ্তাইয়ের পথ ধরে রওনা হন। একটি অনুমানের উপর নির্ভর করে তারা নতুন কবরের সন্ধান করছিলেন। তখন উৎসুক গ্রামবাসীদের একজন এসে তাদেরকে জিজ্ঞেস করেন তারা কি খুঁজছেন। ব্রিগেডিয়ার হান্নান শাহ গ্রামবাসীকে জিজ্ঞেস করেন সেনাবাহিনীর সৈন্যরা সম্প্রতি সেখানে কোনো ব্যক্তিকে দাফন করেছে কিনা। তখন গ্রামের লোকেরা একটি ছোট পাহাড় দেখিয়ে দিয়ে বলেন 2-1 দিন আগে সৈন্যরা সেখানে একজনকে কবর দিয়ে রেখে গেছে। গ্রামবাসী তখনও জানতেন না যে সেখানে কাকে কবর দেওয়া হয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী হান্নান শাহ সৈন্যদের নিয়ে সেখানে গিয়ে দেখেন নতুন মাটিতে চাপা দেয়া একটি কবর।
সেখানে মাটি খুঁড়ে তারা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরো 2 সেনা কর্মকর্তার মৃতদেহ দেখতে পান। ওই দিনও বেলা 11টায় জিয়াউর রহমানের মৃতদেহ কবর থেকে তোলা হয়। বিকাল 3:45টায় বিমান বাহিনীর একটি বিমানে চট্টগ্রাম থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃতদেহ ঢাকায় আনা হয়। তার কফিনটি প্রেসিডেন্ট ভবনে আনার পর সেখানে বেগম খালেদা জিয়া ও তার 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত হোসেন কুকো আরও অন্যান্য আত্মীয় স্বজনরা সবাই কান্নায় ভেঙে পড়েন। সেখান থেকেই তারা জিয়াউর রহমানকে শেষ বিদায় দেন। জিয়াউর রহমানের কবরটি জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলাকায় অবস্থিত। তার এই কবরটিকে অনেকেই তথাকথিত কবর বলে আখ্যা দেন। জিয়া হত্যাকাণ্ডের সময় শোনা যাচ্ছিল গুলিতে তার শরীর পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে যায়। আবার কেউ কেউ বলছিল হত্যাকারীরা নাকি তাকে হত্যা করে পেট্রোল দিয়ে পুড়িয়ে কবর দিয়ে দেয়। সেই কথার উপর নির্ভর করেই অনেকে মনে করেন সমাধির মৃতদেহটি জিয়াউর রহমানের নয়। এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর আজও অজানা। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা। যদিও আমরা জানি যে 1981 সালের এক সামরিক অভ্যুত্থানে নিহত হন এই রাষ্ট্রনায়ক, কিন্তু এই কথাটা কতটা সত্য সেটা পুরো ভিডিওটা দেখলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। 1971 সালের 25শে মার্চ কোন রকম ঘোষণা ছাড়াই পাকিস্তানি আর্মি ঢাকায় হামলা শুরু করলে চট্টগ্রামে মেজর জিয়াদ তার পাকিস্তানি অফিসারকে বন্দী করে বাঙালি সেনা সদস্যদের নিয়ে বিদ্রোহ ঘোষণা করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। পরে 27শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। জেড ফোর্সের সর্বাধিনায়ক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন এবং যুদ্ধের পর বীর উত্তম খেতাবে ভূষিত হন। 1977 সালের 21শে এপ্রিল তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন এবং 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রায় 4 বছর ক্ষমতায় থাকার পর 1981 সালের 30শে মে তাকে হত্যা করা হয়। জিয়াউর রহমান নিহত হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশ সরকারের প্রতি অনুগত থাকেন। তিনি জিয়ার সহযোগীদের দ্বারা সংগঠিত অভ্যুত্থান দমন করেন। এরপর সরকার থেকে বিদ্রোহীদের আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। সার্কিট হাউজের আক্রমণে নেতৃত্ব দানকারী অফিসার ব্যতীত অন্যান্য সেনা সদস্য এবং অফিসাররা আত্মসমর্পণ করেন। নেতৃত্ব দানকারী অফিসাররা পার্বত্য চট্টগ্রামে পালিয়ে যাওয়ার সময় সরকার কর্তৃক প্রেরিত বাহিনীর হাতে গ্রেফতার হয়। এদের মধ্যে গ্রেফতারের সময় কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মাহবুব নিহত হয়। জেনারেল মঞ্জুর এবং কর্নেল মতিউর রহমান যে গাড়ির বহরে পালিয়েছিল সেখানে ছিলেন মেজর রেজা। তার বর্ণনায় জানা যায়, যাত্রাপথে কিছু দূর অগ্রসর হয়ে একটি পাহাড়ি এলাকায় পৌঁছানোর পর তারা সামনে গোলাগুলির শব্দ শুনতে পান। তারা লক্ষ্য করেন সামনে কিছু সৈন্য পাহাড়ের দিকে ছুটাছুটি করছে। সে সময় জেনারেল মঞ্জুর গাড়ি ঘুরিয়ে ফেলার নির্দেশ দেন, কিন্তু তাদের বহনকারী গাড়িটি হঠাৎ বিকল হয়ে যায়। তখন তারা অন্য আরেকটি গাড়িতে করে পেছনের দিকে চলে আসেন। সেখানে একটি গ্রাম্য এলাকায় তারা গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন। এলাকাটিতে চা বাগান ছিল। জেনারেল মঞ্জুর চা বাগানের এক কুলির বাড়িতে যান, কারণ তার সন্তানরা ছিল ক্ষুধার্ত। সেখানে জেনারেল মঞ্জুরের সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। মঞ্জুর যখন স্ত্রী সন্তানদের নিয়ে খেতে বসলো, তখন তারা হঠাৎই কুকুরের অনবরত ডাক শুনতে পান। উকি দিয়ে দেখা গেল খাকি পোশাকের পুলিশ দেখা যাচ্ছে। তখন জেনারেল মঞ্জুর বললেন, আমি পুলিশের কাছে স্যারেন্ডার করব। পুলিশ সদস্যরা যখন সামনের দিকে এগিয়ে আসছিল, তখন জেনারেল মঞ্জুর জঙ্গলের ভেতর গিয়ে দাঁড়িয়ে যান। তিনি পুলিশের উদ্দেশ্যে বললেন, এই যে বাবারা, তোমরা ওইখানে থাকো, সামনে এসো না, সামনে আসলে তোমাদের অসুবিধা হবে, আমি আসতেছি। একথা বলে তিনি হনহন করে হেঁটে গিয়ে পুলিশের কাছে স্যারেন্ডার করেন। পুলিশ তাকে হাটহাজারী থানায় নিয়ে যায়। সেখানে তিনি একজন আইনজীবীর জন্য আবেদন করলে তা নাকচ করে দেয়া হয়। তিনি বুঝতে পেরেছিলেন পুলিশের হেফাজত থেকে নিষ্কৃতি পেলেই সেনাবাহিনী তাকে হত্যা করবে। তাই তিনি বারবার পুলিশের হেফাজতে থেকে চট্টগ্রাম জেলে প্রেরিত হওয়ার জন্য আবেদন করতে থাকেন। কিন্তু যখন তাকে পুলিশ ভ্যানে ওঠানো হয়, তখন সেনাবাহিনীর একটি দল থানায় গিয়ে উপস্থিত হয়। কিছুক্ষণ বিতর্কের পর ক্যাপ্টেন এমদাদ জেনারেল মঞ্জুরের হাত পা বেঁধে প্রায় টেনে হিঁচড়ে তাকে গাড়িতে তুলে চট্টগ্রাম অভিমুখে রওনা হন। পরবর্তীতে কি ঘটেছিল সরকার তা কখনোই প্রকাশ করেনি। তবে রেডিও টেলিভিশনে ঘোষিত হয়েছিল, চট্টগ্রাম সেনানিবাসে একদল উচ্ছৃঙ্খল সৈন্যদের হাতে জেনারেল মঞ্জুর নিহত হয়। বলা হয় ক্ষুব্ধ সেনা সদস্যদের গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তে বের হয়ে আসে মঞ্জুরের মৃত্যুর কারণ ছিল পেছন থেকে মাথায় আঘাত করা একটি গুলি। ফলে মঞ্জুরের মৃত্যুর বিষয়টি রহস্যাবৃত হয়ে পড়ে। মঞ্জুরের মৃতদেহ চট্টগ্রাম ক্যান্টনমেন্টেই ছিল। লাশটি কেউই দাবি না করায় 2-3 দিন পর মৃতদেহটি একটি অজ্ঞাত কবরে দাফন করা হয়। সে সময়কার সাপ্তাহিক ইত্তেহাদ পত্রিকার তথ্য অনুযায়ী মেজর মঞ্জুরের স্ত্রী বেগম মঞ্জুর ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তিনি খালেদা জিয়াকে এটা বোঝাতে সক্ষম হন যে জিয়াকে মঞ্জুর হত্যা করেনি। এরপর খালেদা জিয়া মঞ্জুরের মরদেহ
ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য সেনাবাহিনীর কাছে আবেদন করেন। পরে কবর থেকে মৃতদেহ তুলে আবার তার মৃতদেহ দাফন করা হয়। তবে এসব তথ্য শুধু সাপ্তাহিক ইত্তেহাদ পত্রিকায় প্রকাশ হয়েছিল, এর বাইরে আর কোথাও এটা প্রকাশিত হয়নি। মেজর জেনারেল মঞ্জুর জিয়াউর রহমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি আসলে জিয়া হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত ছিলেন কিনা সেই সত্যটি আজও নিশ্চিতভাবে জানা যায়নি। 1995 সালে মঞ্জুরের বড় ভাই জেনারেল এরশাদ সহ আরও বেশ কয়েকজনকে মঞ্জুর হত্যায় দায়ী করে মামলা দায়ের করে। চট্টগ্রাম বিদ্রোহের অন্যান্য পরিকল্পনাকারীদের সামরিক আদালতে বিচারের আওতায় আনা হয় এবং জেল ও ফাঁসির আদেশ দেওয়া হয়। 12 জন অফিসার যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল। জিয়া হত্যাকাণ্ডে তাদের ভূমিকা থাকায় সামরিক আদালতে মাত্র 18 দিনের দ্রুত বিচার কার্যে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। 13তম মুক্তিযোদ্ধা অফিসার অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার জন্য 2 বছর পরে ফাঁসি দেওয়া হয়। এই বিচারে অনেক মুক্তিযোদ্ধাদেরকে উদ্দেশ্যমূলকভাবে অভিযুক্ত করা হয়েছে বলে ধারণা করা হয়, তাই বিচার কার্যটি আজও বিতর্কিত হয়ে আছে। এই সামরিক ট্রাইব্যুনালে জিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে মোট 18 জন অফিসারকে অভিযুক্ত করা হয়। এদের মধ্যে 13 জন মৃত্যুদণ্ড এবং বাকি 5 জন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লাভ করেন। এই অফিসারদের 1981 সালের 1 জুন থেকে 3 জুনের মধ্যে গ্রেফতার করা হয়েছিল। মেজর জেনারেল আব্দুর রহমানের সভাপতিত্বে 10 জুলাই থেকে 28 জুলাই 1981 পর্যন্ত চট্টগ্রাম জেল থেকে সামরিক আদালতের কার্যক্রম পরিচালিত হয়। এই আব্দুর রহমানকে আবার 1983 সালে ফ্রান্সের বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়। 1984 সালে সেখানে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। এভাবে জিয়াউর রহমানের মৃত্যুর সাথে জড়িত এবং পরবর্তীতে সেই হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থার সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তি হারিয়ে যায় ইতিহাসের গহ্বরে। জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, একজন রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশের ইতিহাসের এক অনন্য নাম। তার জীবন যেমন ঘটনাবহুল ছিল, তেমনি তার মৃত্যু ছিল রহস্যে ঘেরা ও বিভক্তির উৎস। চট্টগ্রামের সেই ঝড়ো রাত শুধু একজন প্রেসিডেন্টের প্রাণ নেয়নি, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্থায়ীভাবে রক্তের ছাপ রেখে গেছে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, মৃতদেহ নিয়ে ধোঁয়াশা, বিচার প্রক্রিয়ায় বিতর্ক এবং খুনিদের পরিণতি, এসব মিলিয়ে এটি একটি জাতীয় ট্র্যাজেডি, যার রহস্য আজও পুরোপুরি উদ্ঘাটিত হয়নি। সত্য চাপা পড়ে যায় রাজনৈতিক স্বার্থ আর ক্ষমতার ছায়ায়। ফলে প্রশ্নগুলো রয়ে যায়, উত্তরগুলো কুয়াশায় ঢাকা পড়ে যায়। কিন্তু ইতিহাস কখনোই চুপ করে থাকে না। সময়ের আলো একদিন সত্যকে সামনে আনবেই। হয়তো একদিন আমরা জানবো আসলে কি ঘটেছিল সেই ঝড়ের রাতে, আর সেদিন হয়তো ইতিহাস নয়, আমাদের বিবেকও হালকা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে এরকম আরো রহস্য ও রোমাঞ্চকর কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।